তারানাথের বাড়ি এসে দেখি তারানাথ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমরা হাজির হতে সে হেসে বলল, হে হে হে, মেঘ ঘনিয়ে এলেই আমি তোমাদের জন্য অপেক্ষা করি। তা দুজনে কি পরামর্শ করে এলে নাকি? না না, আপনার গলির মুখে এসে দেখা হয়ে গেল। বেশ বেশ, এসো। এই ভিজে গেছো নাকি? ও এমন কিছু না, ওই এমনি একটু। দাঁড়াও দাঁড়াও, গামছা দিচ্ছি। গা হাত পা ভালো করে মুছে নাও, আর ওই ছাতা দুটো ওই কোণে রেখে দাও। কিছুটা ভয়, কিছুটা রহস্য, কিছুটা প্রেম, এখানে সবই আছে। আপনারা দেখছেন ডু নট টাচ। আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চমুণ্ডির আসর। তাহলে শুরু করা যাক। অতঃপর আমরা তারানাথের বৈঠকখানায় জমিয়ে বসলাম। আমাদের পকেট থেকে সিগারেটের জর্দা বেরোতে দেখে তারানাথের মুখ প্রসন্ন দেখালো। আজ আর তাকে আলাদা করে গল্পের দাবি জানাতে হলো না। একটা পাসিং শো ধরিয়ে সে নিজেই বলল, গল্প চাই না? কিশোরী বলল, সে তো বটেই, একদম ভিজে দিন, একবারে গল্প শোনার ওয়েদার, গাঁজাগড়ি গল্পের জন্য উপযুক্ত। শুরু করুন শুরু করুন। তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো। আমি প্রমাদ করলাম, আবার সেই কথা, গাঁজাখড়ি? আমার গল্প গাঁজাখড়ি? তাহলে শুনতে আসো কেন? বাজে গল্প না শুনলেই হয়। গেল বুঝি আজকের গল্পের আসর। কিশোরীটাও এমন বেফাস কথা না বলে পারে না। ওর কথা শুনবেন না তো, ও সবই বিশ্বাস করে, শুধু আপনাকে চটানোর জন্য ওরকম করে। জর্দার পাসিং শোয়ের অশেষ গুণ। সামান্য স্তুতিতেই আজ তারানাথ বলে গেল, ঠিক আছে, কিন্তু কেউ একজন তার জীবনের বিচিত্র সত্য কাহিনী বলছে, আর একজন তাকে বুজরুক বলে উপহাস করছে। এ মেনে নেওয়া যায় না। আমি বললাম, বাদ দিন, ও এসব মজা করে বলেছে, বরং এক কাপ চা বলুন, গল্প শুনতে শুনতে খাওয়া যাক। তারানাথ বাড়ির ভেতরে চা বানাতে বলে গেল। আমরা দুজনা বারান্দায় এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। কিশোরীর সিগারেট ধরিয়ে দিয়ে বললাম, দিয়েছিলে আজ সব পণ্ড করে, বুড়োকে খামোখা চটাতে গেলে কেন? আজ অনেক কষ্টে সামলেছি। হ্যাঁ ঠিকই, আজ ভুল করে ডোজটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। ঘরের ভিতর ঢুকে দেখি তারানাথ তক্তার উপরে নিজের জায়গায় বসে হুকু ধরাবার উদ্যোগ করছে। বললাম, কি ব্যাপার, সিগারেট না ধরিয়ে হুকো? টিকে ভেঙে টুকরো করে কলকের ভেতর দিতে দিতে তারানাথ বলল, একটা গল্প মনে এসেছে বুঝলে, হুকোই তামাক না ধরালে ভালো গল্পের মেজাজ আসে না। তাছাড়া কিশোরী যে প্যাকেট এনেছে তাতে আমি কাল বিকেল অবধি চালাবো। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম দেখেছো? পাসিং শো ছিল 2 আনা প্যাকেট, এখন হলো 10 পয়সা। আচ্ছা একটা কথা বলো তো, ইউরোপে হিটলার যুদ্ধ করছে, তার সঙ্গে আমাদের দেশি তরকারির বাজারে লাউ, কুমড়ো, ঝিঙে, পটলের দাম বেড়ে যাওয়ার কারণ কি? হিটলারের সৈন্যদল কি শুক্তো খায় না লাউয়ের ঘন্ট? হুকোর আগুনে বার কয়েক ফু দিয়ে তারানাথ বলল, যাক, তাও অন্তত তামাকের দামটা এখনো বাড়েনি। হে হে হে। হুকোয় আরামের টান দিয়ে তারানাথ স্বপ্নালু চোখে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে রইল। তারপর বলল, অনেক দিন আগের কথা বলছি, তখন আমি সদ্গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই, মনে ভয়ানক বৈরাগ্য। বিয়ে থা করে তো সংসার তো পাতবই না, পারলে গৃহস্থ বাড়িতে আশ্রয়ও নেব না, রাতও কাটাবো না। দ্বিতীয়টা হয়তো কোনোদিন হয়ে ওঠে নাই, বাধ্য হয়ে গ্রামে কোনো কোনো জায়গায় আমাকে থাকতে হয়েছে, কিন্তু সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, কোনো উপায় নেই বলে। কেন, গৃহস্থ বাড়িতে থাকলে কি হয়? সমাজ লাগে সংসারের, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। না না না, হেসো না হেসো না, সংসারী মানুষের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সংসার পেয়ে বসে।
যে পথে বেরিয়ে পড়েছে তার জন্য জিনিসটা ভালো নয়। ও যাই হোক, এমন এক সময় ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে পৌঁছেছি। সারাদিন পথ হেঁটে শরীর খুব ক্লান্ত। ইচ্ছের বিরুদ্ধেই আশ্রয় নিলাম এক গৃহস্থের বাড়িতে। যেচে যায়নি, গ্রাম ঢুকবার মুখেই এক মুদিখানার দোকানে একটু বিশ্রাম নেব বলে থেমেছিলাম। দোকানি বলল, দূর থেকে আসছেন বুঝি? আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তা কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ঠাকুরের নাম নেই। খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ নিশ্চয়ই। আপনি? ব্রাহ্মণ। দোকানি লোকটি ব্যস্ত হয়ে বলল, কর্তা, আমরা তো কলু, আমার জল আপনার চলবে না। ওই কলসিতে জল আছে, বেলে মাটির কলসি, ঠান্ডা জল। নতুন মাটির ভার দিচ্ছি, আপনি নিজে গড়িয়ে খান। তুমি অত ব্যস্ত হইও না, আমি অত কট্টর সাধু নই। কলসির পাশে রাখা বেশ ঝকঝকে করে মাজা একটা কাঁসার ঘটি দেখছি, তুমি ওই ঘটি ধুয়েই আমাকে জল দাও। ভয় নেই, আমার জাত অত ঠুনকো নয়। জল খাবার পর দোকানি আমাকে নতুন কলকেতে তামাক সাজিয়ে কলা পাতার ডাঁটি দিয়ে নল বানিয়ে ধূমপান করতে দিল। দোকানটি এক বিরাট কাঁঠাল গাছের নিচে এক নির্জন জায়গায়। মাথার উপরে গাছের ডালে পাখি ডাকছে। অনেক দূর থেকে এক ঘর ফিরতি রাখালের চড়া গলার গান শোনা যাচ্ছে। সামনের পথ আলো আঁধারিতে ভরে গিয়েছে। সব মিলিয়ে বেশ এক সুন্দর গ্রাম্যর ছবি। এখন মনে পড়লে বুকটা হু হু করে ওঠে। সেসব দিন আর ফিরবে না, বুঝলে? শুধু শহর বাজারে বলে নয়, এই আতিতেও তা সরল্য আর শান্তির ছবি। গ্রামের দিকেও বিশেষ নেই। মহাকাল সব গিলে খেয়েছে। বৃত্তের মোহে আমরা চিত্তকে বড় উপেক্ষা করেছি। তা বসে হুঁকো টানছি, হঠাৎ দোকানি বলল, কর্তা, একটা কথা বলবো। বলো। আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়ার দরকার পড়ে না ঠাকুর মশাই, দেখলেই বোঝা যায় সাধক মানুষ। না, আমি সন্ন্যাসী নয়, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে। সত্যিকারের সাধুর খোঁজ করি। একজন লোক ডাল আর নুন কিনতে এসেছিল। তাকে জিনিস দিয়ে দোকানি বলল, একটা কথা সাহস করে বলি বাবু, কি? আজ আপনাকে যেতে দেবো না, আমার বাড়িতে রাতটা থাকুন। প্রস্তাব মন্দ নয়। সন্ধেবেলা সে গ্রামে পৌঁছেছি, কোথাও না কোথাও তো থাকতেই হবে। কাজেই বললাম, আচ্ছা বেশ, থাকবো ক্ষণ। তখনকার লোকজন এরকমই ছিল। মানুষকে খাওয়াতে পড়াতে ভালোবাসতো সবাই, বিশেষ করে গ্রামের দিকে। কাঁচা টাকা পয়সা বিশেষ কারো হাতে থাকতো না বটে, কিন্তু ডাল ভাতটা সবার বাড়িতে ছিল। গাড়ি ঘোড়া যাতায়াতের এত উন্নতি ব্যবস্থা তখন এত হয়নি। গ্রামের উৎপন্ন জিনিস গ্রামেই থাকতো, আর দামও সস্তা ছিল। জিজ্ঞেস করলাম, তাই গ্রামের নামটা কি হে? আগে খোলসা পোঁতা। আর তোমার নাম? আমার নাম আমার নাম সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কুণ্ডু। আমরা কলু। আপনি যখন আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন, তাহলে আপনাকে কিন্তু আপনার নিজের রান্নাটা নিজেকেই করে নিতে হবে। আমাদের হাতের রান্না তো আপনার চলবে না, জোগাড় জানতো সব আমি করে দেবো। আপত্তি করার নিষ্ফল বুঝে চুপ করে রইলাম। জল চাইবার সময় তা বুঝতে পেরেছি। মাজা ঘটি ছিল বলে জল দিতে রাজি হয়েছে, কিন্তু ব্রাহ্মণকে নিজে রান্না করে খাইয়ে পাপ করবে না। গল্পটি অনেক বড় হয়ে যাবে বলে এটিকে পার্টে ভাগ করা হয়েছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।
আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।